তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে বা তোমাদের অনেকেরই জিকেটা নিয়ে সমস্যা হচ্ছে, জিকেতে তেমন কিছুই পড়তে পারোনি। এবার আমি তোমাদের দেখো জিকের জন্য কিন্তু তোমাদের কি বলেছি যে গ্র্যাজুয়েট লেভেলে যে 47টা শিফট হয়েছিল সেই 47টা শিফটের সমস্ত জিকে আমি করিয়ে দিচ্ছি, সেগুলো করে নিবা। তার সাথে ইম্পর্ট্যান্ট কিছু আমি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টপিকগুলো তুলে দিচ্ছি, সেগুলো করে নিবা। এবং তার সাথে আজ থেকে দেখো আমি তোমাদের পার ডে 2টো করে মক তুলছি, মানে জিকের জন্য সাজেশন ভিত্তিক মক রাখছি। এইগুলো কিন্তু অবশ্যই করবো। আমি 10 দিনে মোটমাট 20টা এরকম ক্লাস তোমাদের দেব, এগুলো কিন্তু অবশ্যই করবা, কারণ আমি এখানে সেই টাইপের প্রশ্নগুলো আমি বাছাই করে করে তুলছি অ্যাকচুয়ালি পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে, বুঝতে পারছো? সেই জন্য বলছি অবশ্যই কিন্তু এগুলো করবো। আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো, সাথে সাথে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, আর না পারলে কিন্তু মুখস্থ করে নিবা, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি আজকের এই একটা ক্লাস করে দেখো না যে কেমন টাইপের আমি প্রশ্নগুলো রাখছি, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই করে নিবা। যারা আমাদের সমস্ত রেকর্ডেড ক্লাস এবং পিডিএফগুলো নিতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশনে একটা ফোন নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রামে যুক্ত হতে পারো। সেখানেই কিন্তু সমস্ত রেকর্ডেড ক্লাস এবং পিডিএফগুলো রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রেখেছি যে নিম্নলিখিত কোন কর্মসূচিটি দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের খাদ্য ও পুষ্টির অবস্থা উন্নত করার লক্ষ্যের উপর কাজ করে, বলো। দেখো আমি তোমাকে বেশি সময় দেবো না, চটপট তুমি নিজে নিজে অ্যান্সার করবে, তারপর আমি সঠিক উত্তর বলে দেবো, কারণ এখন তোমার সময়ের অনেক দাম। দেখো তা সঠিক উত্তর হবে যে সর্বজনীন বিতরণ ব্যবস্থা। মাথায় রাখবে, এই সর্বজনীন বিতরণ ব্যবস্থা এই সংস্থাটি বা এই কর্মসূচিটি দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের খাদ্য ও পুষ্টির অবস্থা উন্নত করার লক্ষ্যের উপরে কিন্তু কাজ করে থাকে। বলছে কোনটি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য ব্যবহৃত প্রধান পরিমাপ? সঠিক উত্তর কি? মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি। মাথায় রাখবে, জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য ব্যবহৃত প্রধান একটা পরিমাপ বলতে পারো, ঠিক আছে? বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের সাথে সম্পর্কিত, বলো। সঠিক উত্তর কি? ধারা 148। মাথায় রাখবে 148 নং ধারায় কিন্তু তোমার এই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাথে সম্পর্কিত। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর প্রতিষ্ঠাতাকে? সঙ্গে সঙ্গে বলে দেবে সঠিক উত্তর বিক্রম সারাভাই। কেমন? বলছে নিম্নলিখিত কোনটি সালমোনেলা সংক্রমণের লক্ষণ নয়? ঠিক আছে, দেখো ডায়রিয়া, জ্বর, বমি, পেটের ব্যথা, কোনটা হবে সঠিক উত্তর? তো এখানে বলছে যে সালমোনেলা সংক্রমণের লক্ষণ নয়, মানে সালমোনেলা রোগটা হলে এর মধ্যে কোনটা হবে না, বাকিগুলো হবে। বমি বমি ভাব কিন্তু হবে না, অর্থাৎ এটা কিন্তু লক্ষণ নয়, ঠিক আছে? অপশান 3 সঠিক উত্তর। বলছে পিঁপড়ের কামড় অম্লীয় প্রকৃতির। তা বলছে পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে, বলো পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে পিঁপড়ের কামড়ে পিঁপড়ের হুলে রয়েছে ফর্মিক অ্যাসিড। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম বা ভাষার ভিত্তিতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে? সেটা বলা হয়েছে 30 নং ধারার অধীনে। কেমন? বলছে ভারতের নিম্নলিখিত জীবমণ্ডল সংরক্ষণাগারগুলির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সঠিক ক্রমটি কী হবে? মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তুমি যদি ভারতের জীবমণ্ডল সংরক্ষণাগারগুলিকে সাজাও, তাহলে কে সবার প্রথমে পড়বে আর কেই বা সবার লাস্টে পড়বে? সঙ্গে সঙ্গে বলবা দাদা, এই 4টে অপশান দেখে আমরা বলবো সুন্দরবন সবার প্রথমে পূর্বে পড়ছে, তারপরে শিমলিপাল পড়ছে, তারপরে আচান কমার থেকে অমরকণ্টক পড়ছে, তারপরে পাঁচমারি সবার লাস্টে পড়ছে, অর্থাৎ 1-4 দিয়ে শুরু। বলবা 1-4 দিয়ে শুরু, মানে অপশান 2 সঠিক উত্তর হচ্ছে, তাই না? দেখো 2025 সালে জুলাই মাসে মণিপুর রাজ্যে নতুন চিফ সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো 2025 সালে জুলাই মাসে মণিপুর রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে ডক্টর পুনীত কুমার গোয়াল। মাথায় রাখবে, ডক্টর পুনীত কুমার গোয়ালকেই নিযুক্ত করা হয়েছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? বলো জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? কী হবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ড্যাশ হলো পরিবর্তনের একটি ধরন যা পরিমাণগত এবং গুণগতভাবে একই, মানে গুণগত বা পরিমাণগত উভয়ই, কিন্তু পরিমাপ করা যায় না। তা সেটা হচ্ছে বিকাশ। মাথায় রাখবে, বিকাশ হলো পরিবর্তনের একটি ধরন যা পরিমাণগত এবং গুণগত উভয়ই বোঝায়, কিন্তু পরিমাপ করা যায় না। কেমন? এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায়, পড়বা, মুখস্থ করে নিবা। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছেন? বলো দ্য হোয়াইট টাইগার বইটি কে লিখেছেন? সঙ্গে সঙ্গে বলবা সঠিক উত্তর হবে এখানে দাদা
অরবিন্দ অ্যাডিগা, মাথায় রাখবে অরবিন্দ অ্যাডিগা, তিনি কিন্তু এই যে দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছেন। বলছে 2025 সালে সিমলায় চিফ অফ আর্মি ট্রেনিং কমান্ডের দায়িত্ব গ্রহণকারী কে? তাহলে 2025 সালে সিমলায় চিফ অফ আর্মি ট্রেনিং কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন কোন ব্যক্তি? লেফটেন্যান্ট জেনারেল তোমার হচ্ছে দেবেন্দ্র শর্মা। ঠিক আছে, পড়ে নিবা, লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র শর্মা। বলছে দেখো, দাস বংশের শাসকদের কালক্রমিকভাবে সাজান, মানে কালানুক্রমিকভাবে সাজাতে বলছে, মানে সবার প্রথমে কে শাসন করেছিল, তারপরে কে। এবার দেখো পরপর মানে এখানে কিন্তু নেই, কিন্তু কেমন রয়েছে, কে আগে করেছিল তারপরে কে, এইভাবে আমাদের সাজাতে বলছে। তাহলে সেই অনুযায়ী 4টে অপশান দেখলে তুমি বলবো অপশান 1 সঠিক উত্তর হবে, যে সবার এই 4জন ব্যক্তির মধ্যে আগে করেছিল তোমার রুকনউদ্দিন ফিরোজ শাহ, তারপরে কার শাসনকাল ছিল, তোমার হচ্ছে বাহরাম শাহ, তারপরে ছিল আলাউদ্দিন মাহমুদ শাহ, এবং তারপরে নাসিরউদ্দিন মাহমুদের ছিল। ঠিক আছে, 4জনের মধ্যে আমরা আগে থেকে পরে আমরা সাজিয়ে নিলাম। কেমন? বলছে ভারতীয় আবহাওয়া বিভাগের মতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোন ঋতু পরিলক্ষিত হয়? বলো। ভারতীয় আবহাওয়া বিভাগের মতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যে ঋতুটা পরিলক্ষিত হয় তার নাম দেওয়া হয়েছে বর্ষার পরবর্তী ঋতু। মাথায় রাখবে, বর্ষার পরবর্তী ঋতু। বলছে দেখো যে নিম্নলিখিত কোন বক্তব্যটি বা বক্তব্যগুলি ইলতুৎমিশ সম্পর্কে সত্য? তা 1 নম্বর বলছে তিনি কুতুবউদ্দিন আইবকের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এটা ঠিক। তিনি লাহোরের গভর্নর ছিলেন, এটা কিন্তু ঠিক নয়, তিনি লাহোরের গভর্নর ছিলেন না। তিনি তার কন্যাকে তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন, এটাও ঠিক। অর্থাৎ তুমি বলবে দাদা শুধুমাত্র 1 এবং 3 সত্য, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পরের প্রশ্ন দেখো, ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বলো সঠিক উত্তর কী হবে? ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? 4টে অপশান দেখলে তুমি সঙ্গে সঙ্গে বলবা সৈয়দ আহমদ বলেরবি। অপশান হচ্ছে 4 আমাদের সঠিক উত্তর, বলেরবি বা বেরেলবি যাই বলো না কেন। ঠিক আছে, অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে সংসদে ব্যবহার করা ভাষার সাথে নিম্নলিখিত কোন ধারাটি সম্পর্কিত? বলো ভাষার সাথে কোন ধারাটি সম্পর্কিত? 120 নং ধারা। মাথায় রাখবে, ভাষার সাথে 120 নং ধারাটা সম্পর্কিত। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যসভার পদাধিকারী সভাপতি হন? রাজ্যসভার পদাধিকারী সভাপতি হন কে? দেখো সঠিক উত্তর কী হবে? ভারতের উপরাষ্ট্রপতি। মাথায় রাখবে, ভারতের উপরাষ্ট্রপতি তিনিই কিন্তু রাজ্যসভার পদাধিকারী সভাপতি হন। বলছে 2025 সালে মহাকাশ খাতে হচ্ছে আরও বিনিয়োগযোগ্য করতে কোন নীতিমালার খসড়া সরকার প্রকাশ করেছে? তা সঠিক উত্তর হবে স্পেস, দেখো স্পেস অ্যাক্টিভিটিস বিল। মাথায় রাখবে, স্পেস অ্যাক্টিভিটিস বিল। বলছে 2011 সালে ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যগুলির জনসংখ্যা 30 কোটির বেশি ছিল? বলো কোন রাজ্যগুলো হবে? সঠিক উত্তর কি? উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। মাথায় রাখবে 2011 সালে জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই রাজ্যগুলোর কিন্তু জনসংখ্যা 30 কোটির বেশি ছিল। বলছে নিম্নলিখিত কোন ধরনের বনে দাগযুক্ত হরিণ পাওয়া যায়? বলো দাগযুক্ত হরিণ পাওয়া যায় কোন মানে ধরনের অঞ্চলে আর কি, সেটা জানতে চাইছে, বা বনে। সঠিক উত্তর হবে পর্বত বন। মাথায় রাখবে, পর্বত বনাঞ্চলেই কিন্তু তোমার এই দাগযুক্ত হরিণ পাওয়া যায়। কেমন? ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় ইনস্টল করা হয়েছে? বলো আমি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে করিয়ে দিয়েছি, তাই না? সঠিক উত্তর হবে কি? যে রায়পুর, ছত্তিশগড়। অপশান 3, ছত্তিশগড়ের রায়পুরেই তোমার এই ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক যে অর্থনৈতিক অঞ্চল সেটা কিন্তু ইনস্টল করা হচ্ছে। ঠিক আছে। বলছে 2003 সালের রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইনে তা বলছে যে কোন বৈশিষ্ট্যটি নিম্নলিখিতগুলির মধ্যে রয়েছে? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে কি বলো? সঠিক উত্তর হবে, মাথায় রাখবে, যে প্রতি বছর জিডিপির 0.3% হারে রাজস্ব ঘাটতি হ্রাস। এটাই কিন্তু তোমার এই 2003 সালের রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনার আইনের একটা বৈশিষ্ট্য বলতে পারো। অপশান 4 সঠিক উত্তর, যে প্রতি বছর জিডিপির 0.3% হারে রাজস্ব ঘাটতির হ্রাস। এগুলো কিন্তু ভালো প্রশ্ন বস, এগুলো ভালো প্রশ্ন। 2003 সাল ভেবে মনে করো না যে কারেন্ট অ্যাফেয়ার্স 2003-এর আসবে না পরীক্ষা, এগুলো ভালো প্রশ্ন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে দেখো, যে জয়পুর আত্রৌলি ঘরানার প্রতিষ্ঠায় বিশেষ করে তবলা বাজানোর ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে কে তার অবদানের জন্য পরিচিত? মোদ্দা কথা জানতে চাইছে যে নিম্নলিখিত এই যে 4জন ব্যক্তির মধ্যে কে তবলা বাজানোর সঙ্গে যুক্ত আর যিনি জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত? সঙ্গে সঙ্গে বলবে ওস্তাদ আল্লাদিয়া খান। অপশান 1 আমাদের সঠিক উত্তর, ওস্তাদ আল্লাদিয়া খান, তিনি তবলা বাজানোর ক্ষেত্রে যুক্ত।
বলছে উত্তরাধিকারের সূত্রগুলি শাস্ত্রীয় জিনতত্ত্বের ভিত্তি গঠন করে। নিম্নলিখিতদের মধ্যে কে কে প্রথম উত্তরাধিকারের সূত্রগুলির বর্ণনা করেছিল? বলো বলো সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কি বলবে? যে গ্রেগর জোহান ম্যান্ডেল। অপশান এক আমাদের সঠিক উত্তর, যে ম্যান্ডেলই কিন্তু তোমার এই উত্তরাধিকারের সূত্রের বর্ণনা দিয়েছিলেন সর্বপ্রথম। বলছে দেখো এমএস ওয়ার্ড 365-এ প্যারাগ্রাফ ইন্ডেকশন সরাতে তোমার শর্টকাট হিসাবে কি ব্যবহার করা হয়, তাই না? তাই প্যারাগ্রাফ ইনডেন্টেশন সরাতে তোমার শর্টকাট হিসেবে ব্যবহার করা হয় Ctrl+Shift+M, মাথায় রাখবে। অপশান গ আমাদের সঠিক উত্তর। কেমন? বলছে 2024 সালের প্যারিস অলিম্পিকে শুটিংয়ে পদক জেতার প্রথম ভারতীয় জুটি কে কে? মনু ভাকের এবং সবরজিৎ সিং। এটা হচ্ছে প্রথম ভারতীয় তোমার ভারতীয় জুটি যারা কিনা শুটিংয়ে তোমার হচ্ছে পদক জিতেছিল। তা বলছে যে কোন দেশের খেলোয়াড়দের পরাজিত করে তারা ব্রোঞ্জ পদক জিতেছিল? কোন দেশের খেলোয়াড়কে পরাজিত করে বলো কি হবে? দক্ষিণ কোরিয়া, মাথায় রাখবে। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দেরকেই পরাজিত করে তারা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল। বলছে দেখো ইচথিওফিস, মাথায় রাখবে ইচথিওফিস বেডোমেই একটি কৃমি সদৃশ্য উভয়চর প্রাণী যা তোমার হচ্ছে সাঁতার কাটতে পারে কোন গণের এটা অন্তর্গত? ঠিক আছে, দেখো প্রশ্নের লেভেল কিন্তু এরকম 2-4টে প্রশ্ন থাকবেই বস, এগুলো ভালো প্রশ্ন, মুখস্থ করবা কিন্তু অবশ্যই। বলছে ইচথিওফিস বেডোমেই একটি কৃমি সদৃশ্য উভয়চর প্রাণী যা সাঁতার কাটতে পারে, এটা কোন গণের মধ্যে পড়ছে? মাথায় রাখবা পা বিহীন উভয়চর। কি বললাম? পা বিহীন উভয়চরের মধ্যে পড়ছে। দেখো পরের প্রশ্ন বলছে পর্দায় যেসব ছবি তৈরি হয় তাদেরকে কি বলা হয়? পর্দায় তুমি তো জানোই যে যেসব ছবি পর্দায় ফেলা যায় তাদেরকে কি বলে? সদ্বিম্ব, সদ হবে, তাই না? অপশান এক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বলছে নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতত্ত্ববিদদের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সংগঠন ও সংহিতাভুক্তকরণের জন্য স্বীকৃত, যার ফলে ভারতের সঙ্গীত ঐতিহ্যের আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করা হয়েছিল? ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। বলছে নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতত্ত্ববিদদের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সংগঠন ও সংহিতাভুক্তকরণের সাথে মানে জড়িত আর কি, যার ফলে ভারতীয় সঙ্গীত ঐতিহ্যের আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করা হয়েছিল? তা তিনি কে? তিনি কি হবে? যে পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখান্ডে। মাথায় রাখবে সঠিক উত্তর পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখান্ডে। বলছে নিম্নলিখিত কোন প্রকল্পটি গ্রামীণ এলাকায় স্বনিয়োগের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে? কোনটা বলো, কোন প্রকল্প? কী হবে? যে গ্রামীণ কর্মসংস্থান সৃজন প্রকল্প। মাথায় রাখবে গ্রামীণ কর্মসংস্থান সৃজন প্রকল্প, এটাই কিন্তু তোমার ওই গ্রামীণ এলাকায় স্বনিয়োগের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যের উপরে কিন্তু কাজ করে। বলছে ভারতে চরম দারিদ্র্যের অনুমানের জন্য নিম্নলিখিত কোন তথ্য উৎস ব্যবহার করা হয়? কী হবে? যে গৃহস্থলী ভোক্তা ব্যয় জরিপ। মাথায় রাখবে গৃহস্থলী ভোক্তা ব্যয় জরিপ। বলছে নিম্নলিখিত মুসলিম নেতাদের মধ্যে কে প্রথম দ্বিজাতি তত্ত্ব প্রবর্তন করেন? বলো বলো, এটা পারা উচিত কিন্তু। দ্বিজাতি তত্ত্ব প্রবর্তন করেছিল কে? মোহাম্মদ ইকবাল। অপশান এক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো বলছে ভিরানা একটি নব্যবস্ত্র যুগের স্থান, যেটা এখানে ড্যাশটা হওয়া উচিত ছিল, যে ড্যাশ রাজ্যে অবস্থিত। বলো ভিরানা একটি নব্যবস্ত্র যুগের স্থান যেটি ড্যাশ রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে ভিরানা রয়েছে বলো? সঠিক উত্তর কি? হরিয়ানা। মাথায় রাখবে হরিয়ানা রাজ্যে। ঠিক আছে। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি যার বিরুদ্ধে অপসারণের প্রস্তাব উত্থাপিত হয়েছিল? বলো বলো প্রথম সুপ্রিম কোর্টের মানে কোন প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি যার বিরুদ্ধে অপসারণের প্রস্তাব উত্থাপিত হয়েছিল? কী হবে? মাননীয় বিচারপতি রামাস্বামী। ঠিক আছে, মাননীয় বিচারপতি রামাস্বামী। বলছে ভারতে হর্নবিল উৎসব কোন মাসে পালিত হয়? বলো হর্নবিল উৎসবটা ডিসেম্বর মাসে পালিত হয়। বলছে ড্রাফট পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিধিমালা 2025-এর উদ্দেশ্য কি? দেখো আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের বিগত 7 মাসের একটা স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমি করে দিয়েছি, সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো তোলা হচ্ছে। বুঝতে পারছো? বলো বলো সঠিক উত্তর কী হবে? যে ড্রাফট পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিধিমালা 2025-এর উদ্দেশ্য কী ছিল? যে পরিচালনা সুবিন্যস্ত করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং স্থায়িত্বের প্রচার করা। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে যায় 1999 থেকে 2000 সালের মধ্যে ভারতে কত শতাংশ কর্মক্ষম মানুষ মানে দ্বিতীয় খাতে কর্মরত রয়েছিল? বলো সঠিক উত্তর হবে 15.8%। ঠিক আছে, মাথায় রাখবে। বলছে লাস্টের প্রশ্নে চলে যায়, দেখো লাইট পেন কি? বলো বলো লাইট পেন কি? একটা মাইক্রোটিপ পেন, নাকি ইনপুট ডিভাইস, না অন্ধকারে লেখার জন্য ব্যবহৃত পেন, নাকি ওজনহীন একটা পেন? কি হবে?
সঠিক উত্তর অপশান বি যারা বলেছো ইনপুট ডিভাইস। এবার তুমি আমায় বলো কেমন লাগলো সেশনটা, আজকের এই ক্লাসটা। এই যে 40টা প্রশ্ন রেখেছি বস, দেখো আমি তোমাদের সবসময় চেষ্টা করি এটা সেটা আবোল তাবোল পড়ে লাভ নেই। তুমি যে এক্সামের জন্য খাটছো অ্যাকচুয়ালি সেই এক্সামে কী ধরনের প্রশ্নগুলো আসে সেই দিকে তোমাকে টার্গেট রাখতে হবে। দেখো বস, দেখো একটা জিনিস মাথায় রাখবা, এখনকার সময় কিন্তু গাধার মতো খেটে সারা দিন রাত পড়েও কিন্তু মানে হচ্ছে যে তুমি পরীক্ষায় পাস করতে পারবে এর কিন্তু গ্যারান্টি নেই কোনো। কিন্তু তুমি যদি 2 থেকে 3 মাস যে কোনো একটা চাকরির জন্য যদি মন প্রাণ দিয়ে পড়ে ভালো করে নিজে যদি অ্যানালাইসিস করে করে পড়তে পারো, তাহলে বস খুব সহজেই তুমি কিন্তু সেই এক্সামটা ক্র্যাক করে ফেলতে পারবে। সেজন্য তোমাকে আগে দেখতে হবে তুমি খাটছো এনটিপিসির জন্য, পরীক্ষা নেয় কে? টিসিএস নেয়। টিসিএস বিগত বছরগুলিতে এই রেলের উপরে কী ধরনের প্রশ্নগুলো করেছে, সেই রেলের উপরে যে ধরনের প্রশ্নগুলো করেছে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাকে এখানে তুলে তুলে পড়ে নিতে হবে। বিষয়টা বুঝতে পারছো? আর আমি সেইভাবেই তোমাদের এক একটা ক্লাসগুলো করিয়ে থাকি। তাই বলছি সবাই এই ক্লাসগুলো কিন্তু দেখো, সিরিজটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবা। আমি কিন্তু তাহলে পার ডে 2টো করে তোমাদের 10 দিনে মোটমাট হচ্ছে 20টা তোমাদের এরকম মক নিয়ে আসবো। আর একই প্রশ্ন তো আমি আনবো না, প্রত্যেক দিন প্রত্যেকটা নতুন নতুন প্রশ্ন তুমি জানতে পারবে। তার মানে বুঝতেই পারছো যে 20 দিনে তুমি হচ্ছে যদি এক একটা শিফটে, মানে এক একটা শিফট বলছি কেন, মানে এক একটা মকে 40টা করে প্রশ্ন রয়েছে, মোটামুটি 800টা তুমি নতুন প্রশ্ন জেনে যাচ্ছ। নতুন প্রশ্ন মানেই তোমার রিভিশন হয়ে যাচ্ছে। যারা আমার কাছ থেকে আগেই পড়ে নিয়েছো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি এই কটা দিন, আর কটা দিন তো আছে পরীক্ষার, একটু ভালো করে পড়ে নাও। তারপরেও এরপরেও কিন্তু আমাদের একটা কাজ রয়েছে জানো, জিকেতে আমি কেন বলি যে জিকেতে আমি তোমাদের 40-এর মধ্যে 25 বা হচ্ছে তোমার 27 নাম্বার তুলেই দেবো। কেন বলতে পারি? কারণ আমি যে তথ্যগুলো তোমাদের দিই সেগুলো জেনুইন পরীক্ষায় আসে, এবং তার সাথে আমাদের আর একটা প্লাস পয়েন্ট কোনটা বলো তো বস? আর একটা আমাদের প্লাস পয়েন্ট ওই যে ফার্স্ট ডে মানে 7 তারিখে প্রথম যে শিফটের পরীক্ষাটা হলো, ওই প্রথম শিফটে আমরা দেখব জিকের জন্য কোন কোন টপিকগুলো, কোন কোন টপিক ওরা তুলেছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন করছে, সেই জায়গাটা মানে সেই টপিকটা একদম ডিটেলসে আমরা পড়ে নেবো। মানে প্রথম দিকে তোমাদের যাদের পরীক্ষা তাদের একটু সমস্যা হয়ে যাবে, কিন্তু তোমাদের যাদের প্রথম 2-4 দিন পরে গিয়ে পরীক্ষা পড়বে তোমাদের কিন্তু ভালো হবে। সেইগুলো কিন্তু আমি তোমাদের তুলে ওই টেলিগ্রামেই করিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে করে নাও, চিন্তা করো না, পড়ে নাও। আর ম্যাথ আর জিআই তো ওটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি না এই কারণেই, কারণ ওখানে তোমরা সবাই ভালো স্কোর করতে পারো। জিকেটা নিয়ে এই সমস্যা, সেই জন্য জিকের উপরেই আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। সবাই ভালো করে পড়বে, কেমন? রাখছি, জয় হিন্দ।